বোঝা গেল? তাহলে আমাদের যতগুলো ক্লাস থাকবে সেই ক্লাস 10 মিনিটের মধ্যে জয়েন করে যাবি, না যদি জয়েন করতে পারো অন্য কিছু কর, তোরা পরে ওইটা রেকর্ডিং পেয়ে যাবি। যাই হোক, আজকে আমাদের রাষ্ট্রবিজ্ঞান শুরু হবে। রাষ্ট্রবিজ্ঞান তোরা হয়তো অলরেডি অনেকেই ক্লাস করেছো, এমন কেউ আছিস যারা রাষ্ট্রবিজ্ঞানে একবারও ক্লাস করিসনি? আমার আচ্ছা, অনেকেই আছিস করিসনি, আমি ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা, কতজন করেছিস আমার এখানে প্রেজেন্ট আছিস? অনেকে আছে, অনেকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ছেড়ে দে। তো যারা করেছে তারা সবাই জানে যে আমাদের রাষ্ট্রবিজ্ঞানটা অনলাইন ফ্রি ক্লাস যে হতো, সেই ফ্রি ক্লাসে কিন্তু শেষ হয়ে গেছে ক্লাস করানো। অর্থাৎ পুরোপুরি একদম পুরো মানে ডিটেল কভার করানো হয়নি, কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, অধ্যায় ভিত্তিক সাজেশন, এবং সেখান থেকে একটু সাধারণ কিছু হালকা করে আলোচনা আমরা কিন্তু করে দিয়েছি। এবং সেই সাজেশনগুলো তোরা যদি না পেয়ে থাকিস, আমরা পরের ক্লাসে বা আমরা যে কোনো সময় দেখবো, গ্রুপে আমরা কি করব, পুরো সাজেশনগুলোকে এক জায়গায় করে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা অধ্যায় পরপর করে দেওয়া থাকবে, আমরা গ্রুপে সাজেশনটা পাঠিয়ে দেবো। এবং তার পরবর্তী সময় ধীরে ধীরে আমরা কি করব, একটার পর একটা আমরা তার সমাধান নিয়ে আসব, এবং সেই সমাধানে তোরা অ্যান্সারগুলো সলভ করে নিবি। একদিকে হয়ে গেল, তাহলে আমাদের সাজেশন অ্যান্সার হয়ে গেল। দ্বিতীয় কি করব আমরা, দ্বিতীয় আমরা করব টেস্ট পেপার থেকে সমাধান করব। দেখ, আমাদের যদি রাষ্ট্রবিজ্ঞানটা দেখিস, প্রশ্ন কেমন হবে বলতো? রাষ্ট্রবিজ্ঞানটা যদি দেখিস প্রশ্ন কেমন হবে দেখেছিস তোরা? প্রথমে হবে 2 নম্বরের প্রশ্ন, তারপরে হবে 4 নম্বরের প্রশ্ন, তারপরে হবে 6 নম্বরের প্রশ্ন, তাই না? 6 নম্বরের প্রশ্নে আমি যে অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি, বা তোরা যারা পাসনি পরে পাবি, আমি তোদেরকে এখন থেকে বলে দিচ্ছি, তোরা খাতায় লিখে নে যে এই অধ্যায় থেকে সাজেশনের বাইরে পরীক্ষায় প্রশ্ন আসবে না, ওর মধ্যেই প্রশ্ন আসবে। বরঞ্চ হয়তো দেখবি যে কোনো একটা দাগের, ধর 1-এর দাগের প্রশ্ন, তো 1-এর দাগের যেই প্রশ্ন অথবাতেও দেখবি, অথবাতেও সে মানে সাজেশন থেকে প্রশ্ন পড়ে গেছে, তোরা নিজেই গুলিয়ে যে এই প্রশ্নটা করবো না এই প্রশ্নটা করবো, এই ধরনের প্রশ্ন এসে যাবে। আমি তোদেরকে এখন থেকে বলে রাখলাম, রাষ্ট্রবিজ্ঞানের একটা প্রশ্নও মিস যাবে না। তো তাই জন্য 6 নম্বরের যে প্রশ্ন অধ্যায় ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে, সেই 6 নম্বরের অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো রেডি করবি। এর পাশাপাশি 4 নম্বরেরও অধ্যায় ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে, বা আমি পরবর্তী সময়ে আরো প্রশ্ন দেব। এবং 2 নম্বরের গুলো, স্যার এটাই সব থেকে তো আমাদেরও সমস্যা, কি সমস্যা না স্যার, 6 নম্বর গুলো আমরাও বই থেকে করে নিতে পারবো, আমরা অন্য জায়গায় সাজেশন নিয়ে সেখান থেকেও করে নিতে পারবো, কিন্তু 2 নম্বর গুলো এত মানে 6টা যে অধ্যায় আছে, 6টা অধ্যায় থেকে কিভাবে করব। প্রথম ট্রিক্স এই মুহূর্তে, লাস্ট মুহূর্তে এসে, যে সেটা হচ্ছে বইয়ের যে অধ্যায়গুলো, যে এত এত ছয়গায় যে এত এত প্রশ্ন আছে, সেই প্রশ্নে না গিয়ে সবার প্রথম আমাদের কাছে এবিটিএ প্রত্যেকের কাছে আছে। এবিটি এর যতগুলো মডেল আছে, সব মডেলের 2 নম্বরের প্রশ্নগুলোকে একটা খাতায় এক জায়গায় করব। তাহলে তোদেরকে সবার প্রথমে একটা জিনিস মাথায় রাখ, যাদের রাষ্ট্রবিজ্ঞানের আলাদা খাতা আছে খুবই ভালো, যাদের নেই রাষ্ট্রবিজ্ঞানের জন্য অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের জন্য একটা আলাদা নোটবুক কর, ঠিক আছে? শুধু এটা রাষ্ট্রবিজ্ঞানের নয়, আশা করছি আমার যতগুলো সাবজেক্ট আছে সবই করাবো তোদেরকে এটা। এবং শুভঙ্কর স্যার যিনি আছেন উনিও কিন্তু এইভাবেই করাবেন। তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা আলাদা করে নোটবুক নেই, বেশি দামি নোটবুক নেওয়ার দরকার নেই, পরীক্ষার 1 মাস বাকি আছে, ওইটাকে মানে ওইটা বেকার এত দামি নিয়ে লাভ নেই কিছু। তার জন্য ওই কম যে 20 টাকা, 30 টাকা, 35 টাকা, 40 টাকার মধ্যে যে বাজারে যে বই খাতাগুলো পাওয়া যায়, ওইগুলো নিয়ে নে, ঠিক আছে? যে যেমন ভাবে নিতে পারুক সমস্যা নেই, কিন্তু একটা নোটবুক, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক একটা করে নোটবুক, যেন কপি বুক যেন থাকে তোদের কাছে। ক্লিয়ার হলো? এবার প্রথম কাজ তোদেরকে আমি দিলাম যে এবিটি এর যতগুলো মডেল আছে, মডেলের 2 নম্বরের প্রশ্নগুলো সব এই নোট খাতায় মানে এখানে প্রথমে সবার প্রথম পেজ নাম্বার দিবি, তারপর 1 2 3 4 করে একটা একটা করে সব প্রশ্ন তুলবি, তারপরের পেজ নাম্বার দিয়ে তারপরের মডেলটা তুলবি। দেখবি যে এখানে তুই যদি ধর 6টা মডেল প্রশ্ন করে নিয়েছু, তারপরে যখন করবি সেখানে হয়তো দুটো মডেল প্রশ্ন থেকে, আগের মডেল থেকে দুটো প্রশ্ন কমন পেয়ে যাবি। এইভাবে যখন 3-4টা করে নিবি, দেখবি হামেশাই প্রশ্ন সব কমন আসছে। সেই কমন প্রশ্নগুলো তোলার দরকার নেই, তোরা যেগুলো মানে নতুন প্রশ্ন পাচ্ছ, সেই নতুন প্রশ্নগুলো সব খাতায় এক জায়গায় রেডি রেখে দিবি। আর কি করবি, অ্যান্সারের জন্য একটু জায়গা রেখে দিবি, অ্যান্সারের জন্য তীর চিহ্ন দিয়ে একটু একটু করে জায়গা রেখে দিবি। এবার কতটা জায়গা রাখবি, একটা 2 নম্বর লেখার জন্য আনুমানিক যতটা তোরা সেটুকু ধারণা তোদের আছে প্রত্যেকের কাছে, সেই ধারণা জায়গা রেখে তোরা প্রশ্নগুলো সব তুলে নিবি। ক্লিয়ার হলো? একটা কাজ। দ্বিতীয় কাজ,
দ্বিতীয় কাজ হচ্ছে আমি দু রকম ভাগ করে দিলাম তোদেরকে, যে একটা দল হচ্ছে তোরা যাদেরকে আমি পিডিএফ করে দেবো, তোরা সাথে সাথে পিডিএফ কা প্রিন্ট আউট করে নিতে পারবি। আর কেউ কেউ আছে সেই প্রিন্ট আউট হয়তো প্রিন্ট আউট করা সম্ভব নয়, তার পক্ষে দোকান হয়তো অনেকটা দূরে বা অনেক সমস্যা থাকতে পারে। তো তাদের জন্য বলবো, যখনই আমি পিডিএফ গুলো দেবো তোরা খাতায় তুলে নিবি, ঠিক আছে? যারা খাতায় তুলবে তাদের কাছে বেনিফিট, হাতের স্পিড আসবে, লেখা অভ্যেস হবে, আর যখন খাতায় তুলবি তখন অনেকটাই মুখস্থ হয়ে যাবে। তো যখনই আমি অধ্যায় ভিত্তিক সাজেশন দেই বা মডেল এবিটি এর যে মডেল পেপারগুলো তার আমি সমাধান করে অ্যান্সার করে তোকে বুঝিয়ে দেবো, তারপরে যখন আমি পিডিএফটা পাঠাবো, তোরা সাথে সাথে একদিনও ডিলে করবি না। দেখা গেছে যে আমি দুপুরে ক্লাসটা নিলাম বা সন্ধ্যের দিকে নিলাম বা রাতে নিলাম, তারপরে যেটুকু সময় থাকবে ওই কাজটা করতে কিন্তু ইনভেস্ট করতে হবে। এমন নয় স্যার আজকে পাঠিয়েছে ঠিক আছে সেভ করে রেখে দিলাম, কালকে করবো, যখন হোক করবো, কাল করবো করে কাল কাল মহাকাল হয়ে যাবে, কোনোদিন হবে না। আমার প্রত্যেক দিন চাই আমি আজকে ক্লাসে আমি প্রত্যেকটা কি করব, যে আজকে ধর ক্লাস করলাম আমি হোমওয়ার্ক দিয়ে দেবো, সেই হোমওয়ার্ক পরের ক্লাসের আগে আমাকে যদি না সাবমিট করবে, যে না সাবমিট করবে তাকে আমি ক্লাসে জয়েন হতে দেবো না এবং তাকে আমি রেকর্ডিং ভিডিও পাঠাবো না। আর তোরা ভাবিস না যে গ্রুপে সব রেকর্ডিং ভিডিওগুলো একটা একটা থাকবে, তোরা একটা একটা দেখতে পাবি, একদমই নয়। তোদের যে জিমেল আইডি থাকবে সেই জিমেল আইডি তোর ফরওয়ার্ড করা হবে, তোদেরকে আমি গুগল ফর্ম পাঠাবো, সেখানে প্রত্যেকের জিমেল আইডি নিয়ে নেবো আমি, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নেবো, হোয়াটসঅ্যাপে এই ভিডিওগুলো পাঠানো হবে। কিন্তু একদমই ভাবিস না যে আমি হোমওয়ার্ক করবো না কিছু করবো, কারণ এটা 1 মাস বাকি আছে, মানে যতটা প্রেসার তোদের উপর ক্রিয়েট করা যায় আমরা কিন্তু প্রেসার ক্রিয়েট করবো, যাতে পরীক্ষা যেন কোনোভাবেও একটু যেন না মানে কোথাও যেন না দুর্বলতা থেকে যায় তোদের মধ্যে। তাই হোমওয়ার্ক মাস্ট সাবমিট করতেই হবে। হলো, এটা হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, অধ্যায় ভিত্তিক সাজেশন করে অধ্যায় কমপ্লিট হয়ে যাবে আমাদের। 4 নাম্বার 6 নাম্বার টেস্ট পেপার কমপ্লিট হয়ে যাবে, 2 নাম্বারও আমরা এক জায়গায় করে নিলাম, মানে আমাদের অধ্যায় ভিত্তিক সব সাজানো গোছানো হয়ে গেল। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে এই যে প্র্যাকটিস করছু, হোমওয়ার্ক দিচ্ছু, তারপরে আমাদের এক্সাম নেওয়া হবে। এক্সামটা স্যার কেমন নেওয়া হবে? এক্সামটা সবার প্রথম নেওয়া হবে ইউনিট ধরে ধরে। ধর প্রথম ধর 3টে ইউনিট দিলাম, রাষ্ট্র এবং পলিটিক্যাল সায়েন্সের কথা বলছি, আমাদের টোটাল 6টা ইউনিট আছে। প্রথমে তোদেরকে এক্সামটা নেবো ধর 3টে ইউনিট, 3টে ইউনিট থেকে বলে দিলাম যে 3টে ইউনিটের যে সাজেশনগুলো দিয়েছি বা যে ইগুলো দিয়েছি তার মধ্যে থেকে পরীক্ষা হবে। দরকার প্রয়োজন হলে আমি প্রশ্ন কয়েকটা বলে দেবো যে এই প্রশ্ন থেকে এই প্রশ্নের মধ্যে পরীক্ষায় প্রশ্ন হবে, সেগুলো তোরা রেডি করে রাখবি। তোদেরকে ওই প্রশ্ন এক্সামটা খুব হনেস্ট ভাবে দিতে হবে, টাইমের মধ্যে দিতে হবে। আমি তো টাইম দিয়ে দিলাম যে 12টা থেকে পরীক্ষা হবে 2টো পর্যন্ত, সেই 2টোর মধ্যে খাতা লিখে আমাদেরকে সাবমিট করতেই হবে। এবং পরপর করে যদি দেখা যায় যে প্রত্যেকবারই এরকম হোমওয়ার্ক পাঠাচ্ছে না, কোনো রকম রেসপন্স নেই, ক্লাস করছে চলে যাচ্ছে, তাদেরকে প্রয়োজন হলে গ্রুপ থেকেও কিক করে দেওয়া হবে। মূল কথা হচ্ছে ডিসিপ্লিন বজায় রাখতে হবে এবং খাটতে হবে, অলসতার কোনো জায়গা নেই, কারণ আমরা সবাই জানি সফলতাই আমাদের সাফল্যের চাবিকাঠি, পরিশ্রমই আমাদের সফলতার চাবিকাঠি। তাই জন্য পরিশ্রম ভাই করতেই হবে। করে দিও। আচ্ছা ভাই রিক একটু মিউট করে রাখ, প্রচুর আওয়াজ হচ্ছে। আচ্ছা এটুকু পর্যন্ত ক্লিয়ার হলো প্রত্যেকের? ঠিক আছে, তাহলে স্যার আমরা আজকে কি করব? আজকে আমাদের স্যার ক্লাসে কি আলোচনা হবে? আজকে আমাদের আলোচনা হবে, সবার কাছে টেস্ট পেপার আছে, দেখ যেহেতু আমি অধ্যায়গুলো কমপ্লিট করে নিয়েছি এবং অধ্যায় থেকে বল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো আমরা অলরেডি অধ্যায় কমপ্লিট করে নিয়েছি সব, এবং অধ্যায় থেকে সাজেশন দিয়ে দিয়েছি। তো তোদেরকে আমি হয়তো সেই সাজেশনটা কপি করে আরো ভালো করে এডিট করে তোদেরকে পাঠিয়ে দেবো, তাই ঘুরে আবার ওই একই জিনিসে যাচ্ছি না। যখন তোদের হাতে সাজেশন আসবে তখন আমরা আবার কি করবো, পুনরায় অধ্যায়গুলোকে কমপ্লিট করব। তাহলে আজকে কি করব, আজকে হচ্ছে টেস্ট পেপার তোদের কাছে নেই, খুব ভালো জিনিস, টেস্ট পেপার যদি কিনতিস খুব ভালো হতো, কিন্তু এই মুহূর্তে যখন নেই আমি তোদেরকে টেস্ট পেপারের যে প্রথম মডেলটা, অর্থাৎ SE1-এ আমাদের রাষ্ট্রবিজ্ঞানের প্রথম মডেল দেওয়া হয়েছে, সেখানে আমাদের কি করা হয়েছে 5টা প্রশ্ন দেওয়া হয়েছে টেস্ট পেপারে, এবং প্রতিটা প্রশ্নের কম বেশি একটা করে পার্থক্য দেওয়া হয়েছে। 1 নম্বর প্রশ্ন তার পার্থক্য বলছি অথবা প্রশ্ন দেওয়া হয়েছে, 1 নম্বর প্রশ্ন তার একটা অথবা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন তারও একটা অথবা আছে, 3 নম্বরেরও একটা অথবা আছে, 4-এরও অথবা আছে, 5-এরও অথবা আছে। অর্থাৎ আমরা জানি যে পর্ষদ আমাদেরকে কি প্রশ্ন হবে বলেছিল, 2x ফর্মুলা, তাই না, যে একটা প্রশ্নের জন্য আরেকটা অথবা থাকবে।
তাহলে সেই অথবা অনুযায়ী এখানে আমরা মডেলে কটা প্রশ্ন করতে হচ্ছে, 5টা প্রশ্ন করতে হচ্ছে, কিন্তু অথবা প্রশ্ন আসার জন্য আমরা একটা মডেলে কটা প্রশ্ন পাচ্ছি, 10টা প্রশ্ন পাচ্ছি। যদি আমরা 10টা মডেল করি আমরা কটা প্রশ্ন সমাধান করতে পারবো, 10 × 10 = 100, মানে 100টা প্রশ্ন আমরা কভার করে নিতে পারবো 10টা মডেল যদি করে নিই। সেই 100টা প্রশ্ন যদি আমরা করে নিই না, যে কোনো প্রশ্ন দেখবি বারবার রিপিট আসবে, আর পরীক্ষায় মিনিমাম 90% শর্ট প্রশ্ন এখান থেকেই আসবে, এর বাইরে হবে না। এছাড়া যদি বাইরে হয়, যখন আমরা কনসেপ্ট ক্লিয়ার করবো তখন থেকে আমরা পেয়ে যাবো, আমরা জানতেই পারবো তখন কি প্রশ্ন হচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে প্রথম মডেলে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রথম প্রশ্নটা কি দেওয়া হয়েছে বল? প্রথম প্রশ্নটা দেওয়া হয়েছে আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের সূচনা কবে হয়। দেখ, আন্তর্জাতিক সম্পর্কের সূচনা অনেক আগে হয়েছিল, কিন্তু হলেও সেই কৌটিল্যর অর্থশাস্ত্রে আমরা আন্তর্জাতিক সম্পর্কে ধারণা পেয়েছি, আমরা অ্যারিস্টটল প্লেটোর তত্ত্বেও পেয়েছি, কিন্তু আধুনিক অর্থে যে আন্তর্জাতিক সম্পর্ক, বর্তমান সমসাময়িক যে আন্তর্জাতিক সম্পর্ক, এই যে ধারণা, এই ধারণা আমরা কবে পেয়েছি বা এই সূচনা কবে থেকে হয়েছে? তো এই সূচনা, ঠিক আছে, এটা জানবো, আমরা অ্যান্সার জানবো। পরের প্রশ্ন কি দেওয়া হয়েছে? পরের প্রশ্ন দেওয়া হয়েছে রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদীদের মতামত। দেখ, রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদীদের মতামত, এই প্রশ্নটা যদি একটু ভালোভাবে তোরা দেখিস তাহলে কিন্তু এটা কিন্তু 11-এর প্রশ্ন, তোদের প্রশ্ন নয়। কারণ কি, 11-এ একটা আমাদের অধ্যায় ছিল যেখানে রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্র কি, গার্নারের আরো হলস্টির অনেকের তত্ত্ব পেয়েছিলাম, তাদের মতামত পেয়েছিলাম। এই প্রশ্নটা সেই 11-এর প্রশ্ন, রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদীদের মতামত কিন্তু তোদের এখানে দিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্নটা কেমন হওয়া উচিত ছিল বা প্রশ্নটা কেমন হলে ভালো হতো, সেটা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক হিসেবে মার্ক্সবাদীর মতামত। আচ্ছা, কে জয়েন হলে? বাপি বর্মন, তাই তো? বাপি বর্মন, বাপি, তুমি আমাদের গ্রুপে আছো তো, পেড গ্রুপে? হ্যাঁ স্যার, গ্রুপে আছি। ওখানে নোটিশ দেওয়া আছে, কিন্তু তুমি এত দেরিতে কেন? আচ্ছা, স্কুলে ছিলে, ঠিক আছে। প্রথম দিন বলে দিচ্ছি 10 মিনিট টাইম থাকবে, যেই টাইমটা দেওয়া থাকবে 10 মিনিটের মধ্যে জয়েন হবে। যদি জয়েন হতে না পারো, ওই সময়টায় অন্য কোনো পড়াশোনা করতে শুরু করে দেবে, এই ভিডিওটা তুমি পরে পেয়ে যাবে রেকর্ডিং ফরম্যাটে, কেমন? ঠিক আছে, চলো। আর তো দ্বিতীয় প্রশ্ন কি আছে তাহলে? রাষ্ট্র সম্পর্কে যে মার্ক্সবাদীদের মতামত, সেটা কিন্তু প্রশ্নটা হওয়া উচিত ছিল আসলে আন্তর্জাতিক সম্পর্ক হিসেবে মার্ক্সবাদীদের মতামত, ঠিক আছে, কিন্তু যেটা দিয়েছে আমরা সেই অ্যান্সারটাই করবো। আচ্ছা, পরের 2 নম্বর প্রশ্ন কি হয়েছে? 2 নম্বর প্রশ্ন হয়েছে সার্ক প্রতিষ্ঠার লক্ষ্য কি ছিল। যে সার্ক প্রতিষ্ঠা হয়েছিল, সবাই জানা আছে তো সার্কের পুরো নাম? আমি ক্লাসে করে দিয়েছিলাম, ঠিক আছে। সেই সার্কের প্রতিষ্ঠার পেছনে কি কি লক্ষ্য ছিল, সেই লক্ষ্যগুলো আমরা জানবো। এবং অথবা কি প্রশ্ন দেওয়া হয়েছে? অথবা প্রশ্ন দেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের সবুজ চুক্তি। দেখো, ইউরোপীয় ইউনিয়নের অন্য কিছু, মানে যে ইউরোপীয় ইউনিয়ন আছে তার যে উদ্দেশ্য লক্ষ্য সেগুলো হয়নি, হচ্ছে কি ইউরোপীয় ইউনিয়নের সবুজ চুক্তি কি, সেই বিষয়টা কিন্তু এখানে প্রশ্ন করছে। এই চুক্তি সম্পর্কে আমাদের জানতে হবে। 3 নম্বর প্রশ্ন কি আছে? কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের কাজগুলি, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের কি কি কাজ, সেই কাজগুলো সংক্ষেপে লিখতে হবে, একদম 2 নম্বরের জন্য। তারপরের প্রশ্ন কি আছে? জনস্বার্থ মামলায়, অর্থাৎ জনস্বার্থ মামলা কোন দেশের? ভারতের। ভারতের জনস্বার্থ মামলার বলতে কি বোঝো, অর্থাৎ পিআইএল। পরের প্রশ্ন কি আছে? নর্মদা বাঁচাও আন্দোলন এবং নর্মদা বাঁচাও আন্দোলনের পর চিপকো আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন এবং তারপরে আছে চিপকো আন্দোলন। এগুলো কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে বলতো? 5th অধ্যায় থেকে স্যার, ইউনিট 5 থেকে। আচ্ছা, লাস্ট কি আছে? লাস্ট আছে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজ, এবং এর পাশাপাশি আছে ভারতীয় সংবিধানের 74তম সংশোধনী আইন বা তার কাঠামো, কি কি নতুন কাঠামো সেখানে যোগ করা হয়েছে। এটা কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে ইউনিট 6 থেকে। তো তাহলে প্রথম প্রশ্ন দুটো দেখলাম আমরা ইউনিট 1 থেকে, দ্বিতীয়টা দেখলাম আমরা ইউনিট 2 থেকে, তারপরটা দেখলাম আমরা ইউনিট 3 থেকে, 4 থেকে নয়, ইউনিট 4 থেকে সরি, 4 হ্যাঁ 4th আছে। এটা ভারতের যে শাসন এইগুলো আছে, এইটা আছে ইউনিট 2 থেকে। ইউনিট 3 থেকে সেরকম প্রশ্ন দেয়নি, অর্থাৎ বিশ্বায়ন থেকে প্রশ্ন হয় না, হয়তো দেখতে হবে সিলেবাসটা, ওখানে হয়তো 4 এর প্রশ্ন আছে, হয়তো 6 হবে, ওখানে শুধু 6 হবে। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, প্রত্যেকটা থেকে আমাদের কিন্তু একটা একটা প্রশ্ন হয়ে গেছে। তাহলে আমাদেরকে এইভাবে যদি প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা প্রশ্ন বাছাই প্রশ্ন করে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটা সিলেবাসের কনসেপ্ট এখানেই ক্লিয়ার হয়ে যাবে। এবং আমরা যে বড় প্রশ্ন করেছি সেখানেও হয়তো ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। যারা পুরনো আছো তারা বলো, আমাদের পঞ্চায়েতের কাজ বলি করানো হয়েছে, আমাদের সেখানে নর্মদা বাঁচাও আন্দোলন করা হয়েছে,
আমাদের সেখানে সার্ক করা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নও করা হয়েছে, তাই না? আন্তর্জাতিক সম্পর্কের সূচনাও করানো হয়েছে, এগুলো সবই করানো হয়েছে বড় প্রশ্নে। তাহলে সমস্যা কিছু নেই, কিন্তু আছে কি সমস্যা? না স্যার না নেই। স্যার। চলো এবার আমরা কি করব, অ্যান্সার গুলো দেখে নেব। আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি, তোমাদের যাদের হচ্ছে টেস্ট পেপার নেই তোমরা একটা স্ক্রিনশট করে নাও। আমি ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটা হাফ দেখা যাচ্ছে। হাফ দেখা যাচ্ছে। স্যার বড় স্যার দেখা যাচ্ছে না। দেবো টিভি আগে দেখা যাচ্ছে তো স্ক্রিনটা ওরা মনে হয় বড় করে রাখছে। যারা শোন, যাদের হাফ দেখা যাচ্ছে তাদের কাজটা হচ্ছে, তারা হয়তো নতুন জানে না। ওরা যেমন ফটো আমরা জুম আউট জুম ইন করি না, ওইভাবে আঙ্গুল দিয়ে জুম ইন জুম আউট কর, দেখবি তোর স্ক্রিনে সেট হয়ে যাবে। স্যার বলো। বড় হচ্ছে। ঠিক আছে, যাদের হচ্ছে না একটু দেখে নেয়, আমি দরকার হলে গ্রুপে পিডিএফটা পাঠিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে চলো। সবার প্রথম প্রশ্ন কি আছে, যে আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের সূচনা কোন ঘটনার মাধ্যমে হয়েছিল, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। দেখ, এই যে আধুনিক যে আন্তর্জাতিক সম্পর্কের সূচনা, এটা হয়েছিল আসলে 1648 সালে। কেন? কারণ ওই সময় কি হয়েছিল। আচ্ছা এবার দেখো তো, আমি পিন করে দিয়েছি, জুম ইন জুম আউট হয় কিনা। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে এবারে। ঠিক আছে চলো, তাহলে প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক সূচনা কবে থেকে হয়েছিল? কোন আন্তর্জাতিক সূচনা? আধুনিক। আধুনিক যে আন্তর্জাতিক সূচনা হয়েছিল সেটা হচ্ছে 1648 সালে, যখন ওয়েস্টফেলীয় চুক্তি হয়েছিল, স্বাক্ষর হয়েছিল। কেন ওয়েস্টফেলীয় চুক্তি হয়েছিল? শান্তির জন্য। সেই ওয়েস্টফেলীয় চুক্তির পর আধুনিক রাষ্ট্রগুলো যে যারা ছিল, মানে সেই সময়কার যে রাষ্ট্র ছিল, তারা কি হয়, তারা একটা সার্বভৌম পেয়ে যায় নিজেদের মধ্যে। এবং সার্বভৌম পাওয়ার সাথে সাথে একটা চুক্তি হয়, যে সেই সময় যে রাষ্ট্রগুলো ছিল সবাই ওই যারা চুক্তিতে স্বাক্ষর করেছিল, তারা কেউ অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। এই বিষয়গুলো আসার ফল, যখন দেখা যাচ্ছে বিভিন্ন রাষ্ট্রের সার্বভৌমতার স্বীকৃতি পাচ্ছে, যখন আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রে কিংবা অভ্যন্তরীণ ব্যাপারে কোনো রাষ্ট্র মানে হস্তক্ষেপ করছে না, তখন প্রত্যেকটি রাষ্ট্র একটা স্বাধীনভাবে বাঁচতে থাকে। এবং নতুন একটা আন্তর্জাতিক ব্যবস্থার যে চালিকা শক্তি, সেই চালিকা শক্তি অনেকটা এগিয়ে যায়। যার জন্য কি হয়, নতুন করে আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হয়, যেটাকে আমরা আধুনিক আন্তর্জাতিক সম্পর্ক বলি। সেই বিষয়টা কিভাবে তোমরা লিখবে, লিখে দিয়েছি দেখো। আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের সূচনা চিহ্নিত হয় 1648 সালের ওয়েস্টফেলীয় চুক্তির মাধ্যমে। এর মাধ্যমে কি হয়, নতুন আধুনিক সার্বভৌম রাষ্ট্র ব্যবস্থা ভিত্তি স্থাপন করা হয়, এবং তার পাশাপাশি রাষ্ট্রগুলির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিকে প্রতিষ্ঠিত করে। এই চুক্তির ফলে কি হয়, এই চুক্তির ফলে প্রতিটি রাষ্ট্রের সার্বভৌম স্বীকৃত পায়, এবং রাষ্ট্রগুলোকে কি করা হয়, আন্তর্জাতিক ব্যবস্থার প্রধান চালিকা শক্তি হিসেবে গণ্য করা হয়। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন ছিল রাষ্ট্র সম্পর্ক। এগুলো খাতায় তুলে নেব। পিপিটি আমি পিডিএফ পাঠিয়ে দেবো, তোমরা তখন আমি তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো, তখন তোমরা সেই পিডিএফটা দেখে দেখে খাতায় তুলে নেবে। কি স্যার বলছো শুনে? বলছি যে এগুলো ধরুন আমি টেস্ট পেপার থেকে 2 মার্কের সব প্রশ্নগুলো সলভ করে রেখেছি, তো আমি কি আবার দুবার করে আবার লিখে আপনাকে পাঠাবো? না, তোমাকে ঘুরে আবার লেখা পাঠানোর প্রয়োজন নেই। তুমি যদি অ্যান্সার গুলো সমাধান করে রেখেছো, তুমি শুধু একটু ভেরিফাই করে নাও যে তোমার অ্যান্সার গুলো বা আমার অ্যান্সারের মধ্যে কতটা ডিফারেন্স আছে। একটু একটু তো ডিফারেন্স হবে, ভাষার ডিফারেন্স। তো একদম অ্যান্সারটা অন্যরকম হয়ে যাচ্ছে না তো, সেটা একবার ভেরিফাই করে তুমি তোমার অ্যান্সারটা যেটা মুখস্থ অলরেডি করে রেখেছো বা অলরেডি খাতায় করে রেখেছো, তুমি সেটাই করো। আচ্ছা ঠিক আছে। এমনটা নয় যে আমাদের সব কমপ্লিট হয়েছে। একদমই যে শোনো, আমরা হয়তো আরো পরবর্তী সময় অন্য পিডিএফ অ্যান্সার দেবো, সেই অ্যান্সার গুলো হয়তো তোমার ভালো লাগছে না, তুমি যেটা করে রেখেছিল সেটাই তোমার ভালো লাগছে। অবশ্যই তুমি যেটা করেছো সেটাই করবে, ঠিক আছে? যেটা তোমার ভালো লাগে সেটাই করবে। শুধু এমনটা যেন না হয়, কেউ কেউ থাকে চার্ট জিটি, মানে কি সকল বেরিয়ে গেছে এখন, জেমিনি টেমিনি, সেখান থেকে কপি করে যা পাচ্ছে সেটাকে তুলে মুখস্থ করে নিচ্ছে। একদমই করতে যেও না সেটা, তাহলে কিন্তু একদম বিপদের মুখে থাকবে। একদম বারবার করে ভেরিফাই করবে, বই থেকে ভেরিফাই করবে, প্রয়োজন হলে স্যারের কাছে শিক্ষকের কাছে গিয়ে ভেরিফাই করবে, প্রয়োজন হলে আমাদেরকে পাঠাও, আমরা ভেরিফাই করে দেবো। কিন্তু একদম এই ধরনের গুগল থেকে যেখানে দেখো, গুগলে সবকিছু পাওয়া যায়, নেটে সবকিছু পাওয়া যায়, কিন্তু নেটে যা কিছু পাওয়া যায় সেটা কি সবকিছুটা সঠিক, সেটা একবার ভেবে নিতে হবে। বা যারা করেছো, অবশ্যই বই থেকে করেছো, তারা অবশ্যই সেটাই করবে। স্যার বলছি আমার অ্যানসারটা একটু অন্যরকম হয়েছে, আপনি কি একটু শুনবেন? এক কাজ করো, তুমি না পাঠিয়ে দেবে আমাকে অ্যান্সার গুলো, আমি সবটা দেখে তোমার সঙ্গে করে দেবো। হ্যাঁ, কারণ সেই সুযোগটা তোমাদের কাছে তো আছেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে চলো, তারপর কি আছে, রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদীদের মতামত। এটা প্রশ্নটা কি হওয়া উচিত ছিল আমি বললাম কিছুক্ষণ আগে।
প্রশ্নটা হওয়া উচিত ছিল যে আন্তর্জাতিক সম্পর্ক, একদম আন্তর্জাতিক, কারণ রাষ্ট্র সম্পর্কে রাষ্ট্রের অধ্যায় তো আমাদের 11-এ ছিল, তাই না? তো যেহেতু এটা দিয়েছি আমরা এটার অ্যান্সারটা একটু দেখে নিই যে রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদীরা কি বলেছে। রাষ্ট্র আসলে উদারনীতিবাদীরা যে ধরনের রাষ্ট্র ব্যবস্থার কথা বলতেন, উদারনীতিবাদীরা যেভাবে রাষ্ট্রকে দেখতেন, মার্ক্সবাদীরা কিন্তু তাদের বিপরীত ছিল। উদারনীতিবাদীরা কি বলতো যে রাষ্ট্রের মধ্যে পুঁজিপতিরা স্থান দেওয়া হবে, প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা থাকবে, নিজেদের পুঁজির স্বাধীনতা থাকবে। কিন্তু এই ব্যক্তি স্বাধীনতা, পুঁজির স্বাধীনতাকে মার্ক্সবাদীরা কি বলেছিল? শোষণ বলেছিল। যে পুঁজিপতিরা নিজেরা কি করবে, নিজেদের অর্থকে বৃদ্ধি ঘটানোর জন্য এই সকল দুর্বল মানুষের কাছ থেকে বা যে শ্রমিক মানুষ তাদের কাছ থেকে শোষণ করে নেয়। এই বিরোধিতা করতে গিয়ে তারা রাষ্ট্রকে কি বলেছিল? রাষ্ট্রকে বলেছিল শ্রেণী শাসনের যন্ত্র, শ্রেণী শোষণের যন্ত্র, এবং বলেছিল যে অর্থনৈতিক বৈষম্য তৈরি করছে কে? এই রাষ্ট্র নামক যন্ত্রটি অর্থনৈতিক বৈষম্য তৈরি করছে। তাই জন্য তারা রাষ্ট্র সম্পর্কে কি বলেছিল? মার্ক্সবাদীরা বলেছিল যে রাষ্ট্র হচ্ছে সেই ধরনের উদারনৈতিকবাদীর প্রচলিত আলোচনা নয়। রাষ্ট্র হবে নিরপেক্ষ একটি প্রতিষ্ঠান। রাষ্ট্রের মধ্যে কি হবে? কোনো শ্রেণী শোষণের হাতিয়ার থাকবে না, কোনো এক শ্রেণী অপর শ্রেণীকে শোষণ করবে না, এবং কেউ কারো উপর আধিপত্য বিস্তার করবে না। কিন্তু বর্তমানে উদারনীতিবাদীরা কি বলেছিল? উদারনীতি বলেছিল যে তারা নিজেরা একটা পুঁজি প্রতিষ্ঠা করবে, সেখানে শ্রমিকরা কাজ করবে, তাদেরকে তাদের দেবে, মুনাফা তার কাছে রাখবে। তো এই জিনিসগুলো সম্পূর্ণভাবে বিরোধিতা করেছিল। তো উত্তরটা আমরা কিভাবে লিখবো? উত্তরটা আমরা লিখবো যে রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদী ধারণা উদারনীতিক বা যে আধিপত্য যা ছিল সেখান থেকে কিন্তু আধ্যাত্মিক ধারণা থেকে সম্পূর্ণ আলাদা। মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান নয়। মানে মার্ক্সবাদীদের মতে এরকম নিরপেক্ষ প্রতিষ্ঠানের কথা উদারনীতিবাদীরা বলেছে, তাদেরকে কটাক্ষ করছে যে রাষ্ট্র কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান নয়, বরং এটি একটি শোষণের হাতিয়ার। কাদের শোষণ? শ্রেণী শোষণ, এক শ্রেণী অপরকে শোষণ করবে, তার হাতিয়ার, যা শোষিত শ্রেণীর ওপর আধিপত্য বিস্তার ও তাদের শোষণকে বৈধতা দিতে তৈরি হয়েছে। অর্থাৎ যারা শোষণ করছে, আমি ধরো পুঁজিপতি, আমি কি করব? আমি একটা কারখানা বানিয়েছি, আমি লেবারদেরকে প্রচুর কাজ করিয়ে করিয়ে আমি অনেক অর্থ উপার্জন করব। আমি কোনোদিন কোম্পানিতে যাইনি অনেক ডাস্ট বলে, কিন্তু আমি মাস পোড়ালে কোটি কোটি টাকা উপার্জন করছি। যে মজুররা দিন দিন ওখানে কষ্ট করে করে জিনিসটা বানাচ্ছে, সে পাচ্ছে প্রত্যেকদিন 300 টাকা। তাহলে এটা কাকে শোষণ করা হচ্ছে না? হচ্ছে না? শোষণ করা তো হচ্ছে। এবং এই যে শোষণ করা হচ্ছে, এটাকে কে প্রশ্রয় দিচ্ছে? রাষ্ট্র নামক যন্ত্র প্রশ্রয় দিচ্ছে যে হ্যাঁ, আপনি আমাকে ট্যাক্স দেন, তো আপনি এটা যা খুশি করতে পারেন, আপনি যত খুশি ওদেরকে খাটান, বিনিময়ে ওদেরকে কিছু অল্প টাকা দিয়ে দিন, আপনি বাকি মুনাফা নিতে থাকুন। তাহলে রাষ্ট্র তো এটা সুবিধা করে দিচ্ছে। তাই জন্য বলছে যে একটা মাধ্যম হিসেবে কাজ করে রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্রকে তিনি কি করেছেন? একদম কটাক্ষ করেছেন। এর মূল ভিত্তি কি? এর মূল ভিত্তি হচ্ছে রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে অর্থনৈতিক বৈষম্য, শ্রেণী সংগ্রাম, যা কি করে? যা অবশেষে সাম্যবাদী সমাজের শ্রেণীর বিলুপ্তির সাথে সাথে রাষ্ট্রের বিলুপ্তির দিকে পরিচালিত হয়। অর্থাৎ এই যে রাষ্ট্রের যে শ্রেণী শোষণ, এটা কখন বিলুপ্ত হবে? যখন সাম্যবাদী সমাজের মধ্যে একটা মানে যে ভেদাভেদ, একটা শোষণ, এগুলো নষ্ট হবে, তখন কি হবে? রাষ্ট্র বিলুপ্ত ঘটবে। রাষ্ট্র সম্পর্কে মার্ক্সবাদীরা এই ধারণাই দিয়েছিলেন। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, আরেকটা কথা বলে দিই আমি, সেটা তোমাদেরকে হয়তো প্রথমেই বলা উচিত ছিল, বলিনি আমি। সেটা হচ্ছে যে রেকর্ডিং ভিডিও, যারা ক্লাস করতে পারবে না রেকর্ডিং ভিডিও দেওয়া হবে। এমনটা ভাইবো না আবার যে আমি ক্লাস করব, মাঝে মধ্যে যখন খুশি ক্লাস করবো, যখন খুশি করবো না, ভিডিও তো রেকর্ডিং ভিডিও তো চলে আসবে না। কোনো পার্টিকুলার ক্ষেত্রে যদি তোমার স্কুল থেকে থাকে, যদি অন্য কোনো প্রাইভেট টিউশন থেকে থাকে, সেক্ষেত্রেই কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হবে। সেটা আগে থেকে আমাদেরকে জানিয়ে রাখতে হবে যে স্যার আমি এই দিন ক্লাসটা করতে পারছি না। কারণ তোমাদের প্রত্যেকের জন্য রেজিস্টার খাতা তৈরি হবে, অনলাইন রেজিস্টার অ্যাটেন্ডেন্স উঠে যাবে। তোমরা যারা জয়েন করবে, তোমাদের অ্যাটেন্ডেন্স কিন্তু ওখানে উঠে যাবে। ওখান থেকে দেখা হবে যে কে কে জয়েন হচ্ছে ক্লাসে, কে কে হচ্ছে না। এবং যারা অ্যাবসেন্ট থাকবে তাদের কাছে রিজন জানা হবে যে কি কারণে হয়। সে যদি আগে থেকে জানিয়ে রাখে যে স্যার আমার স্কুল ছিল ওই টাইমে, টিউশন ছিল ওই টাইমে, তো তাদের জন্য ভ্যালিড, তাদের জন্য কিন্তু রেকর্ডিংটা করা হবে। মানে বলছিলাম যে যারা অর্ধেক ক্লাস চলে যাবে তারা তো পাবেই না রেকর্ডিং, তারা তো ক্লাসে অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট উঠে যাচ্ছে। আজকে তো আমার মনে করি ডেটটার দিকে টিউশন আসছে। আর সেক্ষেত্রে হয়তো তোমরা বলে রাখবে না যে স্যার আমাদের এই সময় ক্লাস আছে, তো এটা আমি ক্লাসটা করে চলে যাব। মানে মেন কথা হচ্ছে আমি তাদেরকে বলতে চাইছি যে এখন তারা অবহেলা করে, হ্যাঁ যখন হতো ভিডিও নিয়ে নেবো, যখন হতো করে নেবো, যখন হতো নোট পেয়ে যাবো, এই ধরনের মানসিকতা যাদের, তাদের জন্য। যাদের ভ্যালিড রিজন আছে অবভিয়াসলি তাদেরকে তো প্রোভাইড করাই হবে, তাদের জন্যই তো কষ্ট করে রেকর্ডিং। চলো নেক্সট প্রশ্নে যাই।
নেক্সট প্রশ্নটা কি ছিল, যে সার্কের প্রতিষ্ঠার লক্ষ্য কি ছিল? সার্কের পুরো নাম কি আছে? সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। তোমরা সবাই জানো, এটা বারবার করে ক্লাসে বলা হয়েছিল। তো সেই সার্কের প্রতিষ্ঠার লক্ষ্য কি ছিল? সেই সার্কের লক্ষ্যের প্রতিষ্ঠা কি ছিল? দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, দক্ষিণ এশিয়ার দেশ মানে এই দেখো একটা একটা করে দেশ এখানে আমি সুন্দর করে ম্যাপ দেওয়া আছে, তোমরা সবাই জানো। মোট 7টা দেশ প্রথমে ছিল, তারপরে কে যোগদান করেছিল? আফগানিস্তান। কত সালে? 2007 সালে আফগানিস্তান। এই সার্ক নিয়ে আমাদের আলোচনা হয়েছে, আমরা আবার আলোচনা করব। তো ঠিক আছে, বেশ। তাহলে কি হচ্ছে, এর মূল লক্ষ্য কি ছিল? এর লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে তাদের মধ্যে অর্থনৈতিক, তাদের মধ্যে সামাজিক, তাদের মধ্যে সাংস্কৃতিক এবং প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। এই অঞ্চলের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং আঞ্চলিক শক্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠা করাই ছিল এদের মূল লক্ষ্য। এর উদ্দেশ্য কি ছিল? দেখো এখানে লক্ষ্য চেয়েছে, বলো। স্থিতিশীলতা মানে কি? স্থিতিশীলতার মধ্যে নিজেদের মধ্যে একটা সমঝোতা অনেক দিন ধরে থাকবে। কেউ এমন নয় আজকে ভালো আছি কালকে খারাপ হয়ে গেছে, আজকে ভালো বন্ধু আছে বলে বন্ধুকে একটা নোট শেয়ার করে দিলি, কালকে রাগারাগি হয়েছে বলে কালকে বন্ধুর সঙ্গে মানে কোনো কিছু আমরা শেয়ার করছি না। মানে এই যে একটা দ্বিপাক্ষিক মনোভাব, এটার পরিবর্তে নতুন একটা পরিস্থিতি থাকবে যেটা হচ্ছে স্থিতিশীলতা, যে দীর্ঘদিন ধরে থাকবে। আচ্ছা, এর মূল উদ্দেশ্য দেখো, লক্ষ্য বলেছে, লক্ষ্যের পাশাপাশি একটু কিন্তু উদ্দেশ্যও মার্ক করে দেয়। একটা কথা মাথায় রাখো, তোমরা কিন্তু এইচএস এর স্টুডেন্ট, ঠিক আছে? তোমাদেরকে শুধু 2 নম্বরের বলেছে বলতে 2 লাইন 3 লাইন করে ছেড়ে দিবে এমনটা নয়। আবার অনেকে দেখেছি ধরো দেখা দিল যে একটা সাল জিজ্ঞেস করলো, এটা কত সালে হয়েছে, তোমরা কি করলো সেটা সাল দিয়ে দিলে যে 1952 হয়েছে, দিয়ে পার করে অ্যান্সারটাকে শেষ করে দিলে। এমনটা নয়, 1952 সালে হয়েছে, সেটা কেন হয়েছে, কিরকম কাদের সাথে হয়েছে, এইভাবে কিন্তু ভেঙে তোমাদেরকে একটু 2 নম্বরের জন্য একটু লিখতে হবে। মানে এমনটা নয় যে যেইটাই উত্তর চাইছো সেটাই লিখে দিবে, বুঝতে পারছো তো? তাতে কি হয়, তাতে এভারেজ নাম্বার চলে আসে। একটু যখন প্রথম থেকেই দেখবে যে না তুমি পুরো গুছিয়ে জিনিসটাকে নামাচ্ছ, উপস্থাপন করছো, তখন কিন্তু স্যারের মনে একটা মেন্টালিটি পাল্টে যায় যে না এ পুরো বিষয়টাকে জানে, এর হাতের লেখা যেমন হোক, এর লেখার স্টাইল যেমন হোক, এ যেভাবে উপস্থাপন করছে পড়াশুনো করে পরীক্ষা দিয়েছে। সেই মেন্টালিটিতে কি হবে, সুন্দর করে তোমাদের মানে খাতাটা ভালো করে দেখা হবে এবং নাম্বারটাও ভালো করে দেবে, এভারেজের মধ্যে তোমরা আসবে না। তো লক্ষ্য ছিল, লক্ষ্য আমরা বললাম। এর পাশাপাশি এর মূল উদ্দেশ্য কি ছিল? না এর মূল উদ্দেশ্য হলো জীবনযাত্রার মান উন্নয়ন করা, অর্থনৈতিক প্রযুক্তি মানে একই জিনিস আদান প্রদান বাড়ানো এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটা সমঝোতা বৃদ্ধি। ক্লিয়ার হলো? বুঝতে পারলে? কোনো সমস্যা? না স্যার। যারা পুরনো আছো তারা আমার ভাষা বা কথার অর্থ সবটাই বুঝতে পারছো হয়তো, যারা নতুন আছো তারা বলো আমার কথাগুলো বুঝতে পারছো? আমার পড়ানোটা ভালো লাগছে? চলো তাহলে ঠিক আছে, এবার আমরা লাস্টে আলোচনা করব কেমন ক্লাস লাগলো কি হলো। তো এর পরের প্রশ্ন কি আছে? এর পরের প্রশ্ন আছে ইউরোপীয় ইউনিয়নের সবুজ চুক্তি। আচ্ছা, যারা অ্যানসার করে নিয়েছো একটু বলো তো সবুজ চুক্তিটা কি করেছো? স্যার আমি বলবো? হ্যাঁ হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ বলো। 2019 সালে ইউরোপীয় ইউনিয়ন সবুজ চুক্তি গ্রহণ করে, যার লক্ষ্য 2050 সালের মধ্যে ইউরোপকে কার্বন ন্যাচারাল বা কার্বন নির্গমনযুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলা। এই চুক্তির মাধ্যমে কার্বন নির্গমন হ্রাস, শক্তির ব্যবহার বৃদ্ধি হয় এবং পরিবেশ বান্ধব টেকসই উন্নয়ন চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। তাহলে কি হচ্ছে দেখো, একই জিনিস এখানেও লেখা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন সবুজ বিপ্লব, যেটাকে সবুজ চুক্তি বলা হয়, সেখানে উচ্চাকাঙ্ক্ষী যে মানুষের মধ্যে যে একটা উচ্চাকাঙ্ক্ষী এখন তৈরি হয়ে গেছে এবং সেই তৈরির পরিপ্রেক্ষিতে এমন একটা পরিকল্পনা যেটা 2050 সালের মধ্যে ইউরোপকে বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ দেশ, মানে সেখানে কোনো দূষণ মুক্ত দেশ যাকে বলি আমরা একদম, ঠিক আছে, এবং ক্লাইমেট ন্যাচারাল, তো সেই রকম মহাদেশ হিসাবে পরিণত করাই ছিল এদের লক্ষ্য। এবং এই চুক্তির এটাই হচ্ছে সব থেকে বড় পরিকল্পনা। এবং এটা কবে হয়েছিল? 2019 সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল। ক্লিয়ার? যদি এর থেকে আরো বেশি জানতে চাও তাহলে হচ্ছে এর কয়েকটা আমি লক্ষ্য এবং বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি, যেমন কার্বন নিরপেক্ষ গ্যাস মানে কার্বন নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তৈরি করতে চেয়েছিল, কার্বন নিঃসরণ যে কমানো, সেই বিষয়টা কমানোর দিকে জোর দিয়েছে 2030-এর মধ্যে, এবং সম্পদ সঞ্চয় যে অর্থনৈতিক ব্যবস্থাটা সেটাকে একটু প্রবৃদ্ধ করা, এগুলো হচ্ছে এর মূল লক্ষ্য বা বৈশিষ্ট্য ছিল। তো মূল বিষয় হচ্ছে 2050-এর মধ্যে একদম বিশ্বের প্রথম কার্বন যে নিরপেক্ষ দেশ হিসেবে গড়ে তোলা।
মহাদেশ হিসেবে গড়ে তোলা, যেখানে একদম দূষণের দিকটা একদম 55% নামিয়ে দেবে কত সালের মধ্যে, 2030-এর মধ্যে। এটাই হচ্ছে এদের মূল লক্ষ্য। তাহলে বোঝা গেল, খুব সুন্দর হয়েছে। যে অ্যান্সারটা করেছো সেও আরো ভালো সুন্দর লিখেছো, গুড। আচ্ছা, তার পরের প্রশ্ন কি ছিল? পরের প্রশ্ন ছিল কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের কাজ। কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের কাজ যদি আলোচনা করো, যদি 6 নাম্বারেও লিখো তাও হয়তো কম পড়ে যাবে, কিন্তু সেটাকে তোমাদেরকে লিখতে হবে ক নাম্বারের, 2 নাম্বারে লিখতে হবে। কিভাবে লিখবে? লিখবে হচ্ছে এগুলো, দেখো এটা বোঝানোর কিছু নয় যে একজন কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ যে আছে, সেই কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের অর্থাৎ ইউনিয়ন কাউন্সিল যে আছে অফ মিনিস্টার্স, তার যে কাজগুলো, সেই কাজগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। কিভাবে আমরা লিখবো ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ হলো প্রকৃত শাসক বা নির্বাহী কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের নিয়ে এই যে সংগঠন এটা গঠিত হয় বা এই পরিষদ গঠিত হয়। এই পরিষদের প্রধান কাজগুলো কি কি? সেটা হচ্ছে নীতি নির্ধারণ করা, শাসন কার্য পরিচালনা করা, আইন প্রণয়নে ভূমিকা নেওয়া, অর্থনৈতিক দায়িত্ব ও বাজেট পেশ এবং রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া এবং বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন নীতি গ্রহণ করা। একটু দাঁড়া, একটা কল এসছে ভাই, ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি একটু কলটা রিসিভ করছি, বুঝতে পারলে? হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। তুমি বাড়িতে? হ্যাঁ, বাড়িতে আছি, আপনাদের জন্য অপেক্ষা করছি, আসুন। শোনো না, আজকে আমি যাচ্ছি না, আমি একটু আগে ফোন করব বলে কালকে যাব। কালকে রোববার না? কালকে ওই আমার সঙ্গে যা এসেছিল না, ঠিক আছে ওর মায়ের না চোখের অপারেশন, জানো? ঠিক আছে কালকে আসুন। হ্যাঁ, কালকে আমি আসবো। হ্যাঁ, কালকে শিওর। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, একটা কল এসেছিল ভাই, বেরোতে হয়েছিল তো, সরি। যাই হোক, দেখো এটা বোঝা গেল কি কি কাজ করে মন্ত্রী পরিষদের, কাজগুলো কি কি। একদম সহজ বিষয়, তাই না? একদম দেখো, এটা কিন্তু সহজ সরল ভাবে লেখা হয়েছে। আমি এখানে ধরে নিলাম যে অনেকে আছে যারা সিলেবাস কমপ্লিট করেনি, অনেকে আছে যারা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানটা 4th সাবজেক্ট, অনেকে আছে ভালো করে পড়াশোনা করেছে। তো সবার কথা মাথায় রেখে একদম সহজ সরল ভাবে কিন্তু লেখা হয়েছে। বুঝতে পারলে তো কি কি কাজগুলো আছে? নেক্সট যাবো? হ্যাঁ স্যার। চলো পরের প্রশ্নে যাচ্ছি তাহলে। পরের প্রশ্ন কি আছে? জনস্বার্থ মামলা বা পিআইএল বলতে কি বোঝো? জনস্বার্থ মামলা যেটা কি হয়, দেখো জনস্বার্থ মামলা যেখানে হচ্ছে, ধরো আমার একটা কোনো সমস্যা হলো, আমাকে এখানে কি আছে, এখানে আছে আজিত আছে। আজিত কি করলো, আমাকে মেরে দিল, কালকে গিয়ে এক ঘুষি মেরে দিয়ে চলে গেল, যে স্যার আপনি পয়সা নিয়েছেন, পড়াননি, আপনি আমাকে রাস্তায় ধরে প্রচুর কেলালো। আমি কি করবো তখন? আমি যাব থানায় গিয়ে ওর নামে এফআইআর করবো, কেস করবো। তো সেটা কি হলো, সেটা একক পক্ষপাতিত্ব হলো না, আমি নিজে করেছি আমার পার্সোনাল বিষয়ে। কিন্তু জনস্বার্থ মামলা কেউ কিন্তু কারো নিজের পার্সোনাল বিষয়ে ওখানে করে না, ওখানে নিজস্ব ব্যক্তিগত আইনি প্রক্রিয়া নেয় না। ওখানে বিষয়টা হয় কি, জনগণের স্বার্থে, মানে কিছু একটা গোষ্ঠী বা কিছু একটা সদস্যদের, মানে জনগণের কল্যাণের জন্য বা জনসাধারণের স্বার্থের জন্য এই আদালতে গিয়ে মামলা করা যায়। এই ধরনের মামলাকে কি বলা হয়? জনস্বার্থ মামলা। আমরা কিভাবে লিখবো? যে জনস্বার্থ মামলা হলো একটি আইনি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নিজেদের সরাসরি ক্ষতিগ্রস্ত না হলেও বৃহত্তর জনসাধারণের স্বার্থে যা বা অধিকার রক্ষার জন্য আদালতে মামলা করতে পারে। ধরো আমাদের এখানে কোনো একটা কোম্পানি আছে, প্রচুর দূষণ হচ্ছে, যার জন্য পার্শ্ববর্তী এলাকাগুলো প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, সেখানে অনেক সমস্যা হচ্ছে, মানুষের রোগ জ্বালা তৈরি হচ্ছে, এবং আমি কি সেটা আমার নিজের ব্যক্তিগত হিসেবে আমি কেস করতে যাব? কখনো নয়। আমি কি করব, কোনো গোষ্ঠী, কিছু ব্যক্তি বা কিছু গোষ্ঠী মিলে পুরো জনস্বার্থের জন্য বা জনস্বার্থের অধিকারের জন্য আদালতে গিয়ে মামলা করতে পারি। এবং সেটা কি কি ধরনের মামলা হয়? দূষণের জন্য, মানব অধিকারের জন্য, সামাজিক ন্যায়ের জন্য, সরকারি কোনো কিছু নিষ্ক্রিয়তার জন্য, এই ধরনের ক্ষেত্রে কিন্তু প্রতিকারের জন্য কিন্তু এই মামলাগুলো হয়ে থাকে। ক্লিয়ার হলো? হ্যালো স্যার, বলো। আমি এই কোশ্চেন আপনি লিখে দেবেন, হবে কিনা লেখা এটা? একদম, বলো নিশ্চয়ই। জনস্বার্থ মামলা বা পিএলএ হলো এমন এক মামলা যে সমাজের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য আদালতে দায়ের করা হয় এবং এর মাধ্যমে দারিদ্র, দুর্বল এবং একদম নিম্ন শ্রেণীর মানুষরা, বঞ্চিত মানুষরা অধিকার রক্ষা করা হয় এবং জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে আদালতে হস্তক্ষেপ চাওয়া যায়। না, এটা করো না, এটা লোক আদালত। ও,
ঠিক আছে, তুমি এই তো বিষয়টা একটা ছোট্ট একটা বিষয় যে তুমি এখানে পার্সোনালি কিছু নয়, মানে জনস্বার্থ মামলাটা পার্সোনালি নয়, সেটা কি হয় বৃহত্তর সমাজের উদ্দেশ্যে গিয়ে তুমি করতে পারো। যে কোথাও ধরো তোমাদের ওখানে কি হচ্ছে, একটা খেলার মাঠ ছিল, সেখানে মানুষজন অনেক দিন ধরে খেলাধুলা করতো, সেটা সরকারি ছিল, কেউ এসে দখল করে নিয়েছে, যার জন্য সেখানে খেলতে পারছে না গ্রামের এলাকার। বা কোথাও একটা কোনো কারখানা হয়েছে, সেই কারখানা দূষিত পদার্থ তোমাদের গ্রামের উপর দিয়ে যাচ্ছে বা তোমাদের শহরের উপর দিয়ে যাচ্ছে, যেখানে প্রচুর মানুষ, তার জন্য ক্ষয়ক্ষতি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, তো তার জন্য তুমি গিয়ে মামলা করতে পারলে, মানে ব্যাপক বা বৃহৎ জনগণের স্বার্থে তুমি এই ধরনের মামলাগুলো করতে পারো। চলো তারপরে যাচ্ছি প্রশ্নে। আমি কিন্তু আজকে যেহেতু অনেকটা সময় আমাদের আলোচনায় কেটে গেছে, তার জন্য কিন্তু একটু সংক্ষেপে করে দিচ্ছি ভাই, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি আছে? স্যার বলছি কতক্ষণ ক্লাস হবে? কতক্ষণ তুই করতে পারবি বল? দুটো। তাহলে ততক্ষণ ওয়েট করে যা, তার আগে হয়তো চেষ্টা করছি শেষ করে দেবো। মানে অনেকক্ষণ হয়ে যাচ্ছে বলে বিরক্ত লাগছে, নাকি তুই হচ্ছে তাড়াতাড়ি বেরোবি বলে, মানে কি ব্যাপারটা? না স্যার, টিউশন আছে, তার জন্য জিজ্ঞাসা করি। আচ্ছা ঠিক আছে, তার আগে শেষ হয়ে যাবে। দেখ, আজকে যেহেতু এই আলোচনার জন্য অনেকটা সময় চলে গেল আমাদের, এতটা সময় হয়তো আলোচনায় যেত না যদি না ওই নেটওয়ার্ক ইস্যু কেন হচ্ছিল জানি না, হয়তো অনেকক্ষণ আগের লিঙ্ক বলে হয়তো তার জন্য হতে পারে। তাহলে দেখ, এই লিঙ্কে কোনো সমস্যা নেই, আমাদের ওয়াইফাই কানেক্ট আছে, যথেষ্ট স্ট্রং নেটওয়ার্ক, তাও সমস্যা হচ্ছিল, হতে পারে সেটা কোনো কিছু গ্লিচ হয়েছিল। ঠিক আছে, এরপরে কি? এরপরে আছে নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ কি, কে কে বলতে পারবে? নর্মদা নদীর উপরে একটা ওই বড় বাঁধ নির্মাণের ফলে এই আন্দোলন হয়েছিল। বাহ, একটা নদীর উপর বড় বাঁধ নির্মাণের ফলে হয়েছিল। কোন বাঁধ? সর্দার সরোবর বাঁধ। বাহ, ভালোই তো, তাহলে ক্লিয়ার আছে। দেখ, এখানটা তাহলে তোরা একটু পড়ে নিবি, আর আমি আলোচনা করেছি না, এগুলো সব জানিস তোরা, যে একটা বড় বাঁধের জন্য হয়েছিল, সেই বাঁধ নির্মাণের জন্য হাজার হাজার আদিবাসী, কৃষক, এছাড়াও যে সকল মানুষরা ছিল সেখানকার জীবিকা নির্ভর করতো, তার উপর নির্ভর করে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল, যার জন্য এই ধরনের আন্দোলন একটা এসেছিল, যার নাম হয়েছিল নর্মদা বাঁচাও আন্দোলন। সেটা পরবর্তী সময় সেটাকে পরিবেশ আন্দোলন হিসেবে গড়ে তোলা হয়, এবং সেটা সমাজের প্রচুর স্তরে, সমস্ত স্তরে গিয়ে এই আন্দোলনে সবাই মানুষ ভূমিকা নিয়েছিল। সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, বিশ্বায়নের ক্লাস যখন হবে নিশ্চয়ই করবো, আজকে খুব ভাই সময় নেই, সত্যি কথা বলতে আমারও সময় নেই আজকে। আজকে আমি শর্টে করে দিচ্ছি, দেখ কোন কোনগুলো কি হচ্ছে, তারপর যখন এগুলো পড়ে তোরা মুখস্থ করবি বা এই অ্যান্সারগুলো যারা করে পাঠাবি, তাদের যদি সমস্যা হয় তারপরে আমি করে দেবো। এরপর চিপকো আন্দোলন। চিপকো আন্দোলনটাও তোরা জানিস, সেখানকার পরিবেশকে সংরক্ষণের জন্য, অর্থাৎ গাছ কাটার বিরুদ্ধে সেখানকার যে নারীরা যে ভূমিকা নিয়েছিল, সেই ভূমিকা থেকে আমরা কি শিখেছিলাম। আচ্ছা, এই অ্যান্সারটা কে কে কি করেছি বল, এই অ্যান্সারটা আমি শুনে নেবো একটু। স্যার আমি করেছি, চিপকো আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ আমাদের শিখিয়েছে যে পরিবেশ সংরক্ষণে নারীরা গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিতে পারে এবং সংগঠিত গণ আন্দোলনের মাধ্যমে সাধারণ মানুষ ও রাষ্ট্রের নীতির বিরুদ্ধে সফলভাবে প্রতিবাদ জানাতে সক্ষম। আচ্ছা, এটা লিখেছো, অনেকটা এভারেজ হয়ে গেছে। আচ্ছা, আর কেউ কি লিখেছো বল? ঠিক আছে, ভুল নেই, বল বল। চিপকো আন্দোলন হলো বন সংরক্ষণের জন্য পরিবেশ আন্দোলন। এই আন্দোলন মানুষের গাছকে কেটে ফেলা, বাধা দিতে, গাছকে ধরে ধরে। তুই শোন একটু ভাই, বিক্রম তুই শুরুতেই দেখ, 2 নাম্বারের প্রশ্ন এত বড়, মানে বেশি দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে পারবি না, তো তুই প্রথমে শুরুতেই লাইনটা তুই ঠিক সেই যে মানে প্রশ্ন অনুযায়ী উত্তরটা করিসনি। প্রশ্নটা চিপকো আন্দোলন বলতে কি বোঝো সেটা নেই, কিন্তু প্রশ্নটা আছে চিপকো আন্দোলনে নারীদের অংশগ্রহণে কি শিখেছো তোমরা, বা আমরা কি শিখেছি, নারীরা অংশগ্রহণ করেছিল, সেই অংশগ্রহণে আমরা কি শিখেছি, প্রশ্নটা এটা। তাহলে এত দূর চিপকো আন্দোলন বলতে কি বুঝি না বুঝি সেসব কিন্তু প্রশ্নে আমাদেরকে জিজ্ঞেস করেনি, ওটা লেখা মানে তো সময়ও নষ্ট আর লেখাও বড় হচ্ছে। স্যার আমি বলবো, বল বল। চিপকো আন্দোলনে নারীদের অংশগ্রহণ আমাদেরকে শিখিয়েছে, 1 নম্বর, নারীরা সমাজ ও পরিবেশ রক্ষায় সক্রিয়ভাবে অংশ নিতে পারে। তারা সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে সংগ্রামের সাহস ও অবাধ্যতার শক্তি দেখাতে পারে। আন্দোলনের সফলতা নেতৃত্বে নারীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাহ, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আর কেউ কিছু করেছিস? বল সঞ্চিতা, বল। আন্দোলন নারীদের অংশগ্রহণ আমাদের শিখিয়েছে, এক নারী সমাজ গড়ে যে বনের সাথে তাদের জীবন জীবিকা ঐক্য
ওতপ্রোতভাবে জড়িত, তাই বন ধ্বংসের বিরুদ্ধে তাদের প্রতিরোধ ছিল অপরিহার্য। এই আন্দোলন প্রমাণ করেছে যে নারীদের নেতৃত্বে অহিংস ও শান্তিপূর্ণ প্রতিবাদও সামাজিক ও পরিবেশগত পরিবর্তন আনতে সক্ষম। আচ্ছা বেশ, ঠিক আছে, প্রায় কম বেশি সবাই করেছো, শুধু বিক্রমেরটা একটু চেঞ্জ করে নিবি ভাই, দিয়ে করবি, বাকি না হলে সবাই কম বেশি ঠিকঠাক আছে। তো আমি কিভাবে আনসারটা দিয়েছি একটু পিডিএফটা আমাদের গ্রুপে পাঠানো হবে তো স্যার? হ্যাঁ বলো। পিডিএফটা আমাদের গ্রুপে পাঠানো হবে তো? একদম, তোরা তো ভাই পেট বেঁচে করছিস, তোরা পাবি না তো কারা পাবে? অবশ্যই পাবি। ঠিক আছে। ঠিক আছে, তো কি হচ্ছে দেখো, চিপকো আন্দোলনে নারীদের অংশগ্রহণ শিখিয়েছে যে পরিবেশ সংরক্ষণ শুধু প্রাকৃতিক বিষয় নয়, এটি সামাজিক ন্যায় বিচার, লিঙ্গ সমতা এবং মানব অধিকারের বিষয়ও। নারীরা যে শুধু পারিবারিক জীবন নয়, বরং সামাজিক ও পরিবেশের প্রতিরোধেও নেতৃত্ব দিতে পারে, এবং স্থানীয় জ্ঞান ও সম্মিলিত যে প্রতিরোধ, সেই প্রতিরোধের মাধ্যমে কিভাবে টেকসই পরিবর্তন আনা যায়, যা বিশ্বব্যাপী পরিবেশ ও সামাজিক আন্দোলনের জন্য একটি শক্তিশালী মডেল তৈরি করেছে। তাহলে দেখ, নারীদের কাছ থেকে আমরা এটা শিখেছি যে তারা শুধু পারিবারিক জীবনের মধ্যে আবদ্ধ নয়, তারা এটাও সচেতন, তারা সমাজ সম্পর্কে সচেতন, তারা পরিবেশ সম্পর্কে সচেতন, তারা স্থায়ী যে জ্ঞান, যে সেই সকল দেখ যারা এই চিপকো আন্দোলনে প্রথম অংশগ্রহণ করেছিল তারা কারা বলতো? সেই গ্রামের বা সেই এলাকার স্থানীয় একদম নিম্নবিত্তের যে অধিবাসীরা, তারা অর্থাৎ এক প্রকারে তাকে বলা যেটা হচ্ছে আদিবাসী সম্প্রদায়, অর্থাৎ যারা জঙ্গলে দীর্ঘদিন ধরে বসবাস করত। সেই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই যে জ্ঞানটা ছিল যে কিভাবে পরিবেশকে বাঁচাতে হয়, পরিবেশ যদি না থাকে মানুষজনের পরবর্তী সময় কত বড় ক্ষতি হতে পারে, সেই জ্ঞানটা তাদের মধ্যে আছে। কিন্তু শহরের বা আমাদের যারা আমরা এই ধর জঙ্গল থেকে অনেকটা দূরে থাকি, তাদের কিন্তু সেটুকু মানে এখনো পর্যন্ত জ্ঞান হয়নি, এত শিক্ষা দীক্ষা নেওয়ার পরেও, যে পরিবেশের ভূমিকা আমাদের জন্য কতটা অপরিসীম। তাহলে আমরা সেই গ্রামের সেই অংশগ্রহণকারী যে মহিলা, তাদের কাছ থেকে এই শিক্ষাটা কিন্তু আমরা খুব ব্যাপকভাবে পেয়েছি, তাই না? এবং তারা বিশ্বের দরবারে গিয়ে সেটা প্রমাণও করে দিয়েছে যে তারা শুধু পারিবারিক জীবনে নয়, তারা সামাজিক পরিবেশগত সমস্ত দিক থেকে তাদের ভূমিকা অপরিসীম। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা না? নেক্সট যাবো। আচ্ছা, এরপর গ্রাম পঞ্চায়েতের কাজ। যারা যারা গ্রামে থাকে তাদের হয়তো সমস্যা হবে না, তারা সবাই জানে। যারা হচ্ছে শহরে থাকে তাদের জন্য একটু বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গে তথা যে ত্রিস্তর যে পঞ্চায়েত ব্যবস্থা আছে, যেখানে সর্বনিম্নে কি আছে? সর্বনিম্নে আছে গ্রাম পঞ্চায়েত। জানিস তো ত্রিস্তর মানে ঠিক একটা পিরামিডের মতো ধরে নে, পিরামিডের মতো সবার নিচে গ্রাম পঞ্চায়েত, তারপরে একটু একটা একটা করে ত্রিস্তর থাকবে। আমি পরে এটা ত্রিস্তরটা আলোচনা করে দেবো, এখানে আমি রেখেছি তোদের জন্য ত্রিস্তরীয় ব্যবস্থার জন্য। তো সবার নিচে কে থাকে? সবার নিচে থাকে গ্রাম পঞ্চায়েত। এই যে গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজ কি? এর প্রধান কাজ হলো, কে বলতে পারবি? স্যার বলবো? বলো তো। স্যার গ্রাম পঞ্চায়েতের প্রধান কাজ হলো উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা, পরিচ্ছন্নতা ও জনস্বাস্থ্য। ঠিক আছে ভাই, ঠিক আছে, ভালো বলেছিস। তো যাই হোক, আমি বুঝে গেছি যে তুই পারবি, তো সময় নষ্ট করছি না, আমি এগিয়ে যাচ্ছি। তো কি হচ্ছে, গ্রামীণ যে এলাকা, সেই গ্রামীণ এলাকার যে প্রশাসন, সেখানে সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন সেটাকে সুনিশ্চিত করা, বা রাস্তাঘাট, জল সরবরাহ, স্বাস্থ্য, শিক্ষা, জনকল্যাণ প্রভৃতি যে পরিকল্পনাগুলো আছে সেগুলোকে রূপায়ণ করা, এবং স্থানীয় সম্পদ ব্যবস্থা বা রাজস্ব আদায়, এই সমস্ত বিষয়গুলোকে কি করা হয়? এই সমস্ত বিষয়গুলোকে রূপায়ণের মাধ্যমে সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটি গ্রামীণ স্বায়ত্তশাসনের ভিত্তি, যা স্থানীয় চাহিদা পূরণ বা সরকারি পরিকল্পনাগুলিকে বাস্তবায়ন নিশ্চিত করে। একদম সহজ সরল ভাবে আছে, কোনো সমস্যা হবে না কারো, আশা করছি। হবে কারো সমস্যা হবে? কেউ বলতে পারবি সমস্যা বলে? ওকে, আচ্ছা। এরপরে আমি এখানে তোদের জন্য, সুবিধার জন্য, ত্রিস্তরীয় যে ব্যবস্থা, সেই ত্রিস্তরীয় ব্যবস্থাটা এখানে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? ত্রিস্তর পঞ্চায়েত। ত্রিস্তরীয় পঞ্চায়েতের এখানে বোঝার জন্য, যারা জানিস না ত্রিস্তরীয় পঞ্চায়েত কি, সেখানে আমি একটা একটা করে দিয়ে দিয়েছি। সবার একদম সর্বনিম্ন স্তরে কে থাকবে? গ্রাম পঞ্চায়েত, তারপরে মধ্যস্থ থাকবে পঞ্চায়েত সমিতি, এবং সর্বোচ্চ স্তরে থাকবে জেলা পরিষদ। এই তিনটা স্তরকে ত্রিস্তরীয় ব্যবস্থা বলা হয়। এগুলো ক্ষেত্রে আমি অল্প অল্প করে লিখে দিয়েছি, তোরা চাইলে একটু পড়ে দেখে নিবি। তো নেক্সট পেজে যাই। আচ্ছা, এরপর ৭৪তম সংবিধানে কি কি নতুন কাঠামো যোগদান করা হয়েছিল? ৭৪তম সংবিধান সংশোধনে কি কি নতুন কাঠামো যোগদান করা হয়েছিল? সবার প্রথম এই সংবিধানে নতুন পার্ট একটা যোগ করা হয়, যেটাকে 9A পার্ট বা নবম ক বলা হয়, নবম অধ্যায় ক বলা হয়,
ঠিক আছে, এইটা যোগ হয়েছিল। এর পাশাপাশি আচ্ছা এইখানে একটু তোদের এত দরকার নেই, তোরা কি করবি এখানে 343 থেকে 344 পর্যন্ত করবি। 343 থেকে 343 এর জেড, আচ্ছা দাঁড়া ছেড়ে দে, 343 এর যে ধারা, সেই ধারায় 343 এর পি থেকে যে জেড জি এইখান পর্যন্ত, অর্থাৎ ধারার যে সাব পার্টগুলো থাকে, উপধারা যেগুলোকে বলা হয় ধারার উপধারা, সেই উপধারাগুলোকে বিস্তৃতভাবে আলোচনা করা হয় এবং নগর স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থাকে কি করা হয়, তার যে বিভিন্ন সংস্থা, সেই সংস্থাগুলো কিভাবে গড়ে উঠবে, তার ক্ষমতা কি হবে, তার কার্যাবলী কি হবে, সেই সমস্ত কিছুকে ব্যাখ্যা করা হয়। এই সংশোধনের মাধ্যমে দ্বাদশ তফসিল এই বিষয়টাকেও যুক্ত করা হয়। এখানে কি করা হয়, এখানে পৌরসভাগুলির মধ্যে বা পৌরসভাগুলির জন্য 18টি কার্যাবলী তালিকা কিন্তু যোগ করা হয়। ক্লিয়ার হলো? একদম শর্টে লিখে দিবি এটা। দেখ 74তম সংবিধান সংশোধনের নতুন কাঠামো অনেক বড় অ্যান্সার, তো সেটাকে শর্টে করতে গেলে এইভাবে শর্টে তোরা লিখে দিতে পারিস। আচ্ছা এরপরে কি করেছি, এরপরে যদি কেউ 74তম সংবিধান সম্পর্কে জানতে চাস তাহলে এখানে কি করা আছে, এখানে 74তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য বা তার কিছু বিষয় এখানে উল্লেখ করা হচ্ছে। হ্যালো স্যার, বল। স্যার লিভ করতে হবে, টিউশন আছে স্যার। যেতে পারিস, কোনো সমস্যা নেই, ক্লাসও আমাদের শেষ হয়ে গেছে প্রায়। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা এখানে আমি লিখে দিলাম, এটা কি, এটা হচ্ছে আমাদের 74তম সংবিধান সংশোধনী। তার কিছু বিষয়, ঠিক আছে, তো এটা তোরা একটু করে নিবি, এটা একবার দেখে নিবি যারা 74তম সংবিধান সংশোধনী জানতে চাস। বাস এখানে ক্লিয়ার হলো। আমাদের যে যতগুলো প্রশ্ন ছিল আমি শর্টে খুব একটু দ্রুততার সঙ্গে কমপ্লিট করেছি, বুঝতে পেরেছি। যাদের যদি কোনো সময় সমস্যা থেকে থাকে বুঝতে, তাহলে আমাকে একটু জানা, আমি তোদেরকে আরেকবার না হয় আলোচনা করে দেবো, কিন্তু আশা করছি কারো সমস্যা হবে না। তাও একবার দেখে নে, এখানে প্রথম প্রশ্ন আলোচনা করেছি, তার অথবা আলোচনা করেছি, দ্বিতীয় প্রশ্ন হয়েছে তার অথবা হয়েছে, তৃতীয় হয়েছে একদম গ্রাম পঞ্চায়েত থেকে 74তম সংবিধান সংশোধনী পর্যন্ত হয়েছে। কার কার সমস্যা হয়েছে বল? কারো কোনো সমস্যা? না স্যার। আচ্ছা বেশ, তাহলে ক্লাস এখানে শেষ করলাম। ক্লাস শেষের আগে একটা তোদের কাছে থেকে ফিডব্যাক নিয়ে নেবো। আমাদের প্রথম পেড ব্যাচের ক্লাস করলি তোরা, কেমন লাগলো ক্লাসে বল? ভালো ভালো স্যার। ভালো লাগছে। আচ্ছা যারা নতুন আছে, স্পেশালি তাদের কাছ থেকে একটু জানতে চাই, যারা নতুন আছে, যারা পুরনো আছিস তারা তো ক্লাস করিস, তোরা তো জানিস, যারা পুরো নতুন আছিস ভালো লেগেছে। ঠিক আছে, চলো তাহলে আমি গুগল ফর্মের ফরম্যাটটা পাঠিয়ে দেবো, বলো। প্রত্যেকটা ক্লাস এরকম করাবেন তাহলে বুঝতে সুবিধা হবে। আরে এটাই তো আমাদের ক্লাস হয় সব দিন এরকমই, ঠিক আছে, সমস্যা নেই। স্যার হোমওয়ার্কের কোশ্চেনগুলো যেগুলো করানো হলো এগুলো রেডি করে তারপর রিপোর্ট করে এইটা হোমওয়ার্ক থাকলো, এইটা পাঠিয়ে দেবেন একদম এটা হোমওয়ার্ক থাকলো। আজকে তারিখ হচ্ছে 10 তারিখ 1 মাস 2026। এটা আমাকে করে মুখস্থ করে রেডি করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবি, আমার নাম্বার পার্সোনাল পাঠাবি, গ্রুপে কেউ পাঠাবি না। অবশ্যই, তুই যদি চুরি করতে চাস তুই সমস্যায় পড়বি, তোর ক্ষতি, আমার কি। আগের ক্লাসের আগে কি হয়েছে? ঠিক আমি পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে ক্লাস অফ করলাম আমি। বলছি ওই উদারীকরণ নীতিটা একটু কি বলবেন না, এর পরের ক্লাসে একটু বলে দেবেন। আচ্ছা ভাই ওর পরের ক্লাসেই বলে দিই, এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করিনি আমি, বুঝতে পারলি, সকাল থেকে। ঠিক আছে। আচ্ছা না হয় এক কাজ কর, শোন না, হ্যালো 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 হ্যালো, নামটা বল, কে বললি? কৃষ্ণ। ঠিক আছে, তুই দুপুরে আমাকে একটু কল করে নে, বেশি কলে বলে দেবো, তুই একা তো, করে দেবো কলে। ঠিক আছে। ঠিক আছে, কোনটা হোমওয়ার্ক থাকলো স্যার? হোমওয়ার্ক থাকলো এই যে শর্ট প্রশ্নগুলো, এই শর্ট প্রশ্নগুলো ঠিক আছে, লিখে পাঠাবো তো? একদম একদম লিখে পাঠাবি, দিয়ে দিবে একদম গ্রুপে পেয়ে যাবি। ঠিক আছে, তাহলে প্রথম ক্লাস শেষ হলো, আজকের প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাস পরবর্তী সময় স্যারের আছে, তোমরা স্যারের ক্লাস করবে আজ সন্ধ্যের দিকে, এবং আমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ক্লাসে। আজকে আপাতত এখানে সমাপ্তি করলাম।